হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে যা প্রচন্ড হাওয়া হচ্ছে, জানি না আমার এই ফুল গাছগুলো কতক্ষণ অব্দি অক্ষত থাকে। ফুলের পাপড়িগুলো এত ঠান্ডা হাওয়ায় সবই মূর্ছা যাচ্ছে। বিকালের দিকটায় হাওয়া জানেন তো আজকে আরো বাড়বে। এত জোরে জোরে হাওয়া হয় এই সাততলার উপরে, যেন বাঁশি বাজায় কেউ বাইরে, এমন শব্দ হয়। জাপানের সব ভাল লাগে, এই শীতকালে বৃষ্টি হওয়া আর এই যে আবার হাওয়ার মৌসুম শুরু হলো। এখন এই যে সামনে গরমের দিন আসছে, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এমনিতেই টাইফুন হবে। আর এত জোরে জোরে হাওয়া বয়, যেন দমকা হাওয়ায় পুরো সাইকেল আর যারা পথে হাঁটা মানুষ তারা না উল্টে যায়। আগে যখন আমি ওয়ার্কিং প্লেসে যেতাম, আমার তো এরকম খুব মনে আছে জানেন, বৃষ্টি কিংবা নর্মাল দিনগুলোতে যখন টাইফুন হতো, ছাতা যে কোথায় উড়ে চলে যেত। অনেকবার তো ছাতা আমি ভেঙেও ফেলেছি। যাই হোক, আজকে আর তেমন সকালের দিকে রান্নাবান্নার দিকে যায়নি, বরং একটু বেলার দিকেই সমস্ত কাজগুলো সারবো। ঠাকুরের প্রসাদটা শেষ হয়ে গিয়েছিল গতকাল, তাই কাঞ্চন এই ড্রাই ফ্রুটস গুলো এনে দিয়েছে। আমি সুন্দর মতো ওগুলোকে গুছিয়ে রেখে ঠাকুর পুজো দিয়ে এলাম। এখন চলুন রান্নাঘরে যাই, বাকি কাজগুলো সারতে হবে। অন্যদিনের তুলনায় আজকে ঠান্ডাটাও বেশি, তারপর হাওয়া হচ্ছে বলে আকাশে বেশ মেঘও জমে গিয়েছে। যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গিয়েছে, চারদিক কেমন অন্ধকার হয়ে আছে। তো অনেকটা বেলায় যেহেতু আমি রান্নাঘরে এলাম, তাই সবার আগে যেটা করলাম, রাতের খাবারের জন্য 3 কৌটা মতো চাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিলাম। যদিও সকালবেলায় কাঞ্চন লাঞ্চে নিয়ে যায়, সেই ভাতটা আমি আগের দিন রাতেই বসিয়ে রাখি। আমাদের এখানে গত 1 বছর ধরে প্রায় চালের দাম দ্বিগুণ পরিমাণে বেড়েছে জানেন। এত চালের দাম বেড়েছে, জানি না কেন এত চালের আকাল। এই বাঙালি জাতি পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, দুমুঠো ভাতই তো একটু প্রাণ ভরে খায়। সেটার দামও যদি বাড়িয়ে দাও রে বাবা, তাহলে কি করে চলে। আজকে রান্না বান্নায় আমার সকাল থেকে একেবারে মন ছিল না। ইচ্ছে ছিল আজকে ধুর রান্নাই করব না, বরং কাঞ্চনকে বলবো অফিস থেকে ফেরার পথে 2-3টে মতো বেন্তুর বক্স কিনে আনা, যেন কালকে দুপুর অবধি আমাদের দুজনের খুব ভালো মতো হয়ে যায়। কিন্তু তারপরে ও যেহেতু সারাদিন অফিস করে বাড়িতে ফেরে, আমার যেন তো খুব ইচ্ছে করে যে ওর পাতে ভালো মাছ, ভালো মাংসের ঝোল, ভালো শাকের ঝোল খাবারটি তুলে দিতে। তাহলে কি হয়, সারাদিন পরে ওরও একটা এনার্জি আসে। আর আমাকে যদি ও খুশি রাখে, আমারও তো কিছু দায়িত্ব বর্তায় ওকে ভালো রাখার। আর সর্বোপরি আমরা দুজনেই যেহেতু খেতে ভালোবাসি, তার মধ্যে আমি আবার রাখতেও ভালোবাসি, তাই আমাদের দুজনকে খুশি করতে হলে ভালো মন্দ বাজার করে এনে রান্না বান্না করাই হলো সব থেকে বড় আনন্দ। আর এই যে আমার সোনা মেয়েটার আজকে যে ওর কি হয়েছে, সেও কোল থেকে নামবে না, তাই ওকে পিঠে আমি কেরিয়ার ব্যাগে করে ঝুলিয়ে নিয়েছি। ভোলা মাছগুলো সকালেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ মাখিয়ে চলুন কড়াইয়ে সাদা তেল গরম করে মাছগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে তুলি। এই যে দেশ থেকে ফেরার সময় প্রত্যেক বছর মা যে একটা ট্রলি ভরে ভরে কত কিলো কিলো মশলা পাঠিয়ে দেয়, মশলা বলতে গোটা মশলা আমি তেমন আনি না, ওই রাঁধুনি, কালো জিরে আর হয়তো এটা সেটা অল্প কিছু আনলাম। তবে সব থেকে বেশি যে মশলা আসে তা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে ভাজা জিরের গুঁড়ো প্রায় অনেকটাই আনি। এদিকে ভোলা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে চলুন আজকে ভোলা মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করব, সাথে সর্ষে পোস্তও দেবো। তবে তার আগে আলু বেগুনগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখানে তো আমি দাদাকে বেশ অনেকটা জিরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে লঙ্কার গুঁড়ো। তবে আমার সবকিছু মজুদ থাকলেও এই যে গতকালকে রান্নায় শেষ আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়ো আমার বাড়িতে শেষ জানেন, আর আমাদের এখানকার ফ্রোজেন লঙ্কাগুলো তো একেবারেই নইব নইব তাতে ঝালের লেশ মাত্র নেই, তাই তা দিয়ে রান্না করতে আমার খুব একটা ইচ্ছেও করে না। তাই বাড়ি থেকে আনা ওই টকটকে ঝাল লঙ্কা, ওটাই বরং সই শেষ হয়ে গিয়েছে। তাই কিভাবে রান্না করবো এটা না ঠিক মাথাতেই আসছিল না। তবে ফ্রিজ ঘেটে অনেক খুঁজে খুঁজে আমি কটা লাল লঙ্কা পেয়েছি, সেইগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা বানাবো। কাঞ্চনকে বাজার করতে দিলে তো অনেক বাজার বাড়িতে আনে, দেখে বেশ ভালোই লাগে। তবে সব থেকে খারাপ যে দিক সেটা হচ্ছে কি জানেন, ফুলকপি আর আলু। বাড়িতে একটা দুটো ফুলকপি থাকলেও আরো বেশি বেশি করে ফুলকপি আনবে না, ফুলকপি খেতে নাকি ওর খুব ভালো লাগে। তা যখন ভালোই লাগে বাপু আনো, বেশি করে আনো, আমি আর কি বলতে পারি। আর আলু আলু সে আনবে একেবারে ছোট্ট ছোট্ট, নাকি আলুর দমের মতো আলু নাকি বেশি খেতে ভালো হয়, বড় আলু নাকি ভালো হয়। এটা যদি ওর হিসাবের কথা, তবে আমার কিন্তু বড় আলু দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। বেশ
বেশ মাছের ঝোলে লম্বা লম্বা বড় বড় আলু থাকবে, সেটা দেখতে খেতে দুই ভালো লাগে। কত বলেছি, কিন্তু বলে বলে আর পারা যায় না, যার যা করার সে তো তা করবেই। যাকে দেখুন মাছগুলো এক পাশ হয়ে যাবার পর আমি একটা টঙের সাহায্যে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এই ভোলা মাছগুলো জানেন তো, নর্মাল যে আমাদের এখানকার লোকাল বাজার সেখানকার না, এগুলো ফ্রোজেন ভোলা, মানে ওই আমাদের দেশি দোকান থেকে আনা ভোলা বা পোয়া যেটাই বলুন না কেন সেই মাছ। তো বুঝতেই পারছে একটু ফ্রেশনেস একটু কম রয়েছে, তাই মাছগুলো ভাজতে গিয়ে অল্প অল্প ভেঙে যাচ্ছিল। তবে এখানকার লোকাল বাজার থেকে আনা ভোলা মাছগুলো এরকম হয় না, এটা অনেকদিন আগেরই মাছ। তো ওদিকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এখন নিজে মশলাটা বানিয়ে নেব। বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা আমি খুঁজে খুঁজে পেয়েছি, সেগুলো দিয়ে দিলাম ধুয়ে। তার মধ্যে দিলাম কিছুটা সর্ষে। আজকে আর পোস্তটা দেবো না, প্রথম ভেবেছিলাম পোস্ত দেবো, তারপর ভাবলাম যে না থাক, আজকে পোস্ত ছাড়াই বানাই। ওইদিকে ভাজা মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলে আরো একটু সাদা তেল গরম করে নিলাম, তারপর ফোড়ন দিলাম রাঁধুনি। কিছুটা কাঁচা পেঁয়াজ একটু আধা আধা করে ভেজে নেব, নুন ছিটিয়ে দিলে তাড়াতাড়ি করে ভাজা হবে, তাছাড়া ব্যাপারটা পুড়েও যায় না। তো যাই হোক, অল্প অল্প করে পেঁয়াজটা ভেজে যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অল্প সাদা সাদা নরম হয়ে আসবে, তারপরেই না হয় আলুগুলো দেয়া যাবে। মাছের ঝোলে এরকম লম্বা লম্বা করে আলু কেটে দিয়ে দেখতে খুব ভালো লাগে। এরকম ভাবে সবজি কাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। আলুগুলো সামান্য ভাজা হয়ে এলো, এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করছি, যেমন একটু নুন, একটু হলুদ, তার সাথে কয়েকটা টমেটো দেব, আর ওই যে একটা মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, ওই পেস্ট এখন এই আলু টমেটো সবকিছুর সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। সাথে যে মিক্সির পাত্রটা রয়েছে সেটাও ধুয়ে জলটা দেব। এই কড়াইটা কাঞ্চন আমাকে নতুন এনে দিয়েছে, এটা ননস্টিকের একটা ফ্রাই প্যান। আমার খুব একটা ননস্টিকে রান্না করতে আজকাল আর ভালো লাগে। অনেকগুলো ডাক্তারি ভিডিওতে ডাক্তারদের আমি বলতে শুনেছি ননস্টিকের থেকেও নাকি স্টিলের কড়াই বেশি স্বাস্থ্যসম্মত, তবে এনেছে যখন ফেলে তো আর দেবো না। যাই হোক, সর্ষে পোস্ত দিয়ে ওই পাত্র ধোয়া জলটা ঢেলে ভালো মতো আমি কষিয়ে নিলাম। কি সুন্দর রং এসছে তাই না? এরপর সমস্ত মশলা ভালো মতো একবার কষিয়ে নিয়ে আমি যেটা করলাম, কেটে রাখা বেগুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুন ঝোলে দিলেও হতো, তবে আপনারা দেখি অনেকেই কমেন্টে বলেন সবসময় বেগুন ঝোলে না দিয়ে মাঝে মাঝে কষিয়ে দিতে, তাতেও নাকি টেস্ট ভালো হয়। এই নিন, আজকে আপনাদের মতো করেই আমি ট্রাই করলাম। যাই হোক, আলু বেগুন টমেটো ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে আমি গরম জল দিলাম ঝোলের জন্য। খুব বেশি ঝোল দিলাম না, যেহেতু ভোলা মাছ একটু শুকনো শুকনো রান্না করলেই ভালো লাগে আর খেতেও তাই জমে। ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এদিকে দেখুন মিহি আমার পিঠে ঘুমিয়ে পড়েছে। বেশিক্ষণ এখানে রাখা যাবে না, অনেকক্ষণ রাখলে এদিক ওদিক মাথা টলমল করবে আর ঘাড়ে ব্যথা পেতে পারে। বিকেলের এই সময়টায় মিহি ভীষণ ছটফট করে, সারাদিন খেলা করে, হই হট্টগোল লেগেই থাকে। তো তারপর এমনিতেই ক্লান্ত হয়ে যায়, কোলে নিলে তাই গায়ের গরমে গরমে ঘুমিয়ে পড়ে। আজকাল মিহি জেগে থাকলে বিছানায় ওকে একা রাখার তো প্রশ্নই ওঠে না, তার উপর ঘুমিয়ে গেলেও আমি ওকে সেই ক্রিবেই রাখি। তার কারণ এত ছটফটার চঞ্চল হয়েছে না, কোথাও একদণ্ড রেখে এখনো শান্তি নেই, কোথাও লেগে না যায়, পড়ে না যায়, সেই সব ভয়ে সারাক্ষণ আমি সংশয়ে থাকি। যাই হোক, ওকে আমি সুন্দর মতো ক্রিবে একটা কম্বল চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর এদিকে দেখুন ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটে এলো, তারপর ঢাকনা খুলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আলু বেগুন তো এই পর্যায়ে এমনিতেই গলে গিয়েছে, আর একটুখানি ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। বেশি খুন্তি দিয়ে নাড়তে গেলে দেখা যাবে মাছগুলো একটার থেকে আরেকটা বেরিয়ে আসছে, তাই আমি একদম এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করলাম। পাকা লঙ্কাগুলো বেশ মোটামুটি ঝালই ছিল, আর দেখুন কি সুন্দর রান্নার আজকে রং ধরেছে। এখন থেকে মাঝে মাঝে পাকা লঙ্কা এনে আমি রান্না করব। আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবার পর যখন বেশ অনেকটা পরিমাণে কমে এলো, তারপর আমি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই দেখুন, একটা কাচের এয়ার টাইট কন্টেনারে আমি এইভাবে স্টোর করে রাখি ভাজা জিরে গুঁড়ো। আপনারা যারা রান্নায় ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেন তারা নিশ্চয়ই আমার সাথে এই কথা সহমত দেবেন যে ভাজা জিরের গুঁড়ো রান্নার স্বাদ বদলে দেয়। ভাবলাম যে একটা মাত্র মাছের ঝোল রান্না করব, তারপর দেখলাম যে না, অনেকটা শুকনো শুকনো মাছের ঝোল, ওই কারণে আর একটা পদ বানানো যাক।
তো ফ্রিজে আমার অনেক দিন ধরে পড়েছিল এই ফ্রোজেন ভেন্ডিগুলো। তো আমি একটা গোটা প্যাকেট কেটে তার অর্ধেকটা এখন রান্না করব। ভালো করে ধুয়ে নিলাম, এরপর এগুলোকে একটুখানি বাঁকা বাঁকা করে কেটে নেব। আর জানেন তো আমার মা না ওই ধরুন যে মাছগুলো ভাজা করে, যেমনই সামুদ্রিক মাছ বা মাছের কানকো বা কানের পিস বা গোটা মাথায়, সেগুলো দিয়ে ভেন্ডি এবং উচ্ছে এইসব জাতীয় সবজি রসুন ফোড়নে কাঁচা লঙ্কা আর হলুদ, ব্যাস আর কোনো মশলা যায় না, এত সুন্দর তরকারিগুলো বানায় আমার মা। আমি কত ওইরকম ভাবে চেষ্টা করেছি, পুরোপুরি হুবহু মায়ের মতো করে মায়ের সাথে কথা বলতে বলতেই রান্না করেছি, কিন্তু কখনোই না আজ অব্দি মায়ের মতো হতে পারলো না। আসলে পৃথিবীর সব মায়েদের হাতেই তো একটা জাদু আছে। আমি শুধু ভাবি আমার মিহি যখন বড়দের মতো রসিয়ে কষিয়ে ভাত মাখিয়ে খেতে শিখবে, তখন নিশ্চয়ই ও বলবে মা তোমার হাতেও জাদু আছে। যাকে দেখুন কাতলা মাছের মাথাগুলোতে আমি সুন্দর মতো নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভালো মতো কড়া করে ভেজে নিলাম। তারপর খুন্তির এই ডগাটা দিয়ে সুন্দর মতো এগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ ওই গোটা গোটা মাছের মাথা তো রান্না করা সম্ভব না। আর এই মাছের মাথাগুলো হয়ও পেল্লাই পেল্লাই সাইজের, একটার অর্ধেক রান্না করলেই যেন অনেকটাই হয়ে যায়। তো যাই হোক, মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে নিয়ে আমি পাশে সরিয়ে রাখলাম। তার মধ্যে ফোড়ন দিলাম একটু রাঁধুনি আর বেশ খানিকটা থেতো করা রসুন। মাছের মাথা কিংবা ওই কাটার যে পিসগুলো থাকে তার সঙ্গে দেখবেন রসুন ফোড়নটা একেবারে অনবদ্য যায়। মাছের মাথার সাথে ফোড়নগুলোকে ভালো মতো আমি একটু ভেজে নিলাম। এবার যে কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। একটু বাঁকা বাঁকা করে যে ভেন্ডিগুলো কেটেছি, এগুলো দেখতে খুব ভালো লাগে। তবে এগুলো যেহেতু ফ্রোজেন সবজি, ফ্রোজেন শাক বা মাছ যেটাই বলুন না কেন, সেগুলো এমনিতেই খুব নরম হয়ে থাকে। তাই এগুলোকে আর এক্সট্রা টাইম ধরে ভেজে রান্না করতে গেলে খুব একটা পরে চিহ্ন পাওয়া যাবে না। একটুখানি নুন দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। আমার ভেন্ডি বা উচ্ছে বা যে কোনো শাক রান্না করতে গেলে যদি সেই শাক বা সবজির একটু সবুজ সবুজ ভাবটা না থাকে, আমার খুব একটা না ভালো লাগে। তাই এগুলোকে খুব বেশিক্ষণ রান্না করব না, একটু ঢেকে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করে সামান্য একটু জল দেব। এই যে এইদিকে আবার ইনি ঘুম থেকে উঠে পড়েছে। আসলে আমি তো এখানে রান্না করছি, যতই আস্তে আস্তে পা টিপে টিপে কাজ করি না কেন, একটা টুংটাং শব্দ তো হয়ই। সেই শব্দেই বোধহয় ওর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠে কান্নাকাটি নেই ঠিকই, তবে একটুখানি কোলে না নিলে ওরও ভালো লাগে না, সাথে আমারও। মুখটা দেখলেই বোঝা যায় আর শুধু ঘ্যান 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 করে। তার মানে তো ওইটাই যে মা তুমি আমাকে কাছে নাও। সন্ধ্যা এখন ওই 6টা মতো বাজে, কাঞ্চনের বাড়ি আসার সময় হয়ে গিয়েছে। আর আমার রান্নাও প্রায় শেষের দিকে। মিহি জেগে থাকলে আমার রান্না করতে একটু দেরি হয়, কিন্তু ও যদি ঘুমিয়ে থাকে বা ছুটির দিনগুলোতে যেমন কাঞ্চনের কাছে থাকে, তখন আমার ঝটপট রান্না হয়। জীবনে রান্না, খাওয়া, আনন্দ, ঘুম এগুলো ছাড়া আছেই বা কি। মানুষের এই সংক্ষিপ্ত জীবনে এই ছোট্ট ছোট্ট রসদগুলো যদি না থাকে, তাহলে আর মানুষের জীবন জীবন রইল কই। যাকে চলুন, ভেন্ডি রান্নাটাও আমার হয়ে গিয়েছে। অল্প একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরই মধ্যে আবার কাঞ্চন বাড়িতে ঢুকে পড়েছে। ও একটু পরেই খাওয়া দাওয়া করবে, তাই আমি অন্য পাত্রে এখন না শিফট করলাম না। পুকুরি 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 পুকুরি। বাড়ি থেকে কাঞ্চন বাড়ি থেকে বাইরে থেকে এলো, অফিস থেকে। ওর কোলেও যেতে চাইছে না মাম্মা। পাপা তো উলি বাবলে। কাঞ্চন অফিস থেকে এসে মিহিকে নিয়ে একটু খেলা করলো, একটু দুষ্টুমি হলো বাবা মেয়েতে। তারপর ও স্নান করলো। এখন মিহিকে ওর কাছে দিয়ে আমি ডিনারটা সেরে নেব। মিহির খাবারটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন ওই 7টা মতো বাজে। থালা একটুখানি ভাত, সাথে ভেন্ডি আর অন্য একটা পাত্রে আমি মাছের ঝোলটাও নিয়ে নিচ্ছি। জানেন তো প্রথম প্রথম বেশ অনেকদিন ধরেই তো আমি এরকম সন্ধ্যাবেলার দিকে ডিনার সেরে নিচ্ছি। যেটা বলছিলাম আর কি, প্রথম প্রথম দিকে আমার খুব খিদে পেয়ে যেত রাতের দিকে, কিন্তু এখন দিব্যি অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। সেই কোন সকালবেলা একটুখানি খাবার খেয়েছি, দুপুরে আজকে তেমন কোনো খাবার খাইনি। তাই খাবারের এই সুন্দর প্লেটটা দেখে আমার এমনিতেই খিদে পেয়ে গেল। তো যাই হোক, চলুন খাবারটা খেয়ে নিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।